রাত পেরিয়ে অভিশপ্ত অরণ্য। জলপাইগুড়ি জেলার উত্তর প্রান্তে ছোট্ট গ্রাম কনকালপাড়া। ঘন জঙ্গল, ধানক্ষেত আর অদ্ভুত নীরবতা গ্রামটাকে যেন অন্ধকারে ঢেকে রেখেছে। এখানে আসলেই একটা অস্বাভাবিক আবহাওয়া আছে। আমার গাড়ি যখন গ্রামে ঢুকল তখন প্রায় বিকেল 6টা বাজে। আকাশের আলো ম্লান হয়ে এসেছে, চারপাশে কুয়াশার মতো সাদা ধোঁয়া ভেসে বেড়াচ্ছে। আমি সৌরভ, পেশায় সাংবাদিক। রহস্যময় ঘটনা, অজানা কাহিনী এসব নিয়ে আমি কাজ করি। 1 সপ্তাহ আগেই শুনেছিলাম এই গ্রামে এক যুবক নিখোঁজ হয়ে গেছে। কিন্তু যা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিল সেটা হলো গ্রামের অরণ্যের গল্প, কালো বাগান। সেখানে কিছু একটা বাস করে যা মানুষকে টেনে নিয়ে যায় অদৃশ্য জগতে। গাড়ি থামতেই এক বৃদ্ধ এগিয়ে এলেন। তিনি রতন কাকু, যাকে নিয়ে আমি প্রথম শুনেছিলাম। তার গলা কর্কশ। আপনি কি কলকাতা থেকে এসেছেন বাবু? হ্যাঁ কাকু, দীপনের ঘটনাটা জানতে এসেছি। রতন কাকু গভীর শ্বাস ছাড়লেন। ওরে বাবা, ওই বাগানে যাস না, যারা গেছে ফিরতে পারেনি। আমি হেসে বললাম, কাকু, এসব গল্প বাস্তব না কল্পনা তা আমি যাচাই করব, আপনি শুধু যা জানেন বলুন। রতন কাকু আমাকে নিয়ে চললেন গ্রামের এক প্রান্তের দিকে, যেখানে দীপনের বাড়ি। তার মা ছেলেটার জন্য কান্নায় ভেঙে পড়েছেন। বাবা, আমার দীপন বাগানের ধার দিয়ে যাচ্ছিল, হঠাৎ কুয়াশার ভেতরও হারিয়ে যায়। চিৎকার শুনেছিলাম, তারপর নিস্তব্ধতা। তার কথা শুনে গা শিউড়ে উঠল। সত্যি কি ঘটেছিল সেদিন? দীপনের ঘটনা নতুন না। গ্রামের প্রবীণরা বলেন, বহু বছর ধরে কালো বাগান নিয়ে এই রহস্য। ব্রিটিশ আমলে এখানে এক জমিদারের ম্যানশন ছিল। এক ভয়ঙ্কর রাতে জমিদার পরিবার সহ রহস্যজনকভাবে মারা যায়। তারপর থেকেই এই এলাকা অভিশপ্ত। অনেকে বলে অরণ্যের ভেতরে রাত হলে অদ্ভুত ছায়া নড়াচড়া করে। কেউ বলে গাছগুলো যেন মানুষের কণ্ঠে ফিসফিস করে। আমি ঠিক করলাম পরদিন সকালে অরণ্যের ভিতর ঢুকব। রাতটা কাটানোর জন্য গ্রামের একজনের বাড়িতে উঠলাম। ঘুম আসছিল না। হঠাৎ গভীর রাতে কানে এলো ফিসফিস শব্দ। জানলা দিয়ে তাকাতেই দেখলাম কালো বাগানের দিক থেকে ধোঁয়া উঠছে। অদ্ভুত শীতল বাতাস যেন আমার বুক কেটে যাচ্ছে। ভোরবেলা রতন কাকুর সঙ্গে অরণ্যের দিকে গেলাম। পথে অদ্ভুত নিস্তব্ধতা, পাখিরাও ডাকছে না। গাছের পাতায় অদ্ভুত কালচে দাগ, মনে হলো কেউ যেন আমাকে লক্ষ্য করছে। কাকু থেমে বললেন, এখান থেকে বেশি ভেতরে যাব না বাবু, এই গাছটার পরেই কালো বাগান শুরু। আমি আমার ক্যামেরা আর রেকর্ডার বের করলাম। ঠিক তখনই শুনিলাম গাছের ভিতর দিয়ে কারোর গলার আওয়াজ। স্পষ্ট নয়, যেন দূর থেকে কারোর কান্না ভেসে আসছে। কাকু কাঁপতে কাঁপতে বললেন, ওই আওয়াজ মানে বিপদ, চলুন ফিরি। কিন্তু আমি তো সাংবাদিক, কৌতূহল আমাকে ঠেলে দিল সামনে। কিছুটা ভেতরে গিয়েই লক্ষ্য করলাম মাটিতে কিছু গভীর পায়ের ছাপ। মনে হলো কেউ সম্প্রতি এখানে ছিল। পায়ের ছাপগুলো দীপনের হতে পারে। আমি পায়ের ছাপ অনুসরণ করতে করতে আরও ভিতরে ঢুকলাম। হঠাৎ কেমন যেন ঠান্ডা অনুভূতি শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। গাছের ডালপালা যেন নিজে নিজে নড়ছে। ঠিক তখনই দেখলাম অদ্ভুত এক ছায়া আমার সামনে দাঁড়িয়ে। মানুষের মতো আকৃতি, কিন্তু মুখ নেই। আমি ক্যামেরা তুলতেই মুহূর্তে ছায়াকে মিলিয়ে গেল। বিস্মিত হয়ে আমি কয়েক পা পিছিয়ে গেলাম। রতন কাকু প্রায় ছুটে এসে বললেন, দেখলেন তো, বলেছিলাম না। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সত্যি কিছু আছে এই বাগানে, কিন্তু ওটা কি? সন্ধ্যার আগেই আমরা গ্রামে ফিরে এলাম, কিন্তু রাত যত গভীর হতে লাগল ভয় তত বাড়তে লাগল। হঠাৎ আবার সেই কান্নার আওয়াজ কানে এলো, এবার আরও কাছ থেকে। আমি সাহস করে উঠোনে বেরোলাম, দেখি কালো বাগানের দিক থেকে অদ্ভুত সাদা আলো ভেসে আসছে। আমি ঠিক করলাম এই রহস্যের মূলে যেতেই হবে। কালো বাগানের আলোটা চোখে লাগছিল, সাদা হালকা ঝাপসা আলো, যেন কেউ মশান জ্বালিয়ে ভেতরে হাঁটছে। কিন্তু ওই সময় অরণ্যের ভেতর কে থাকতে পারে? রতন কাকুকে ডেকে আনলাম। উনি কাঁপা গলায় বললেন, ওই আলো মানে মরণবাতি বাবু, যে আলো দেখে ওদিকে যায় আর ফেরে না। আমি বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু ওই আলোটা যেন আমাকে ডাকছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সিদ্ধান্ত নিলাম পরদিন রাতেই অরণ্যের ভেতর যাব। সকালে গ্রামের লোকদের সঙ্গে কথা বললাম, তারা সবাই ভয় পেয়ে গেল। একজন বৃদ্ধা বললেন, ওখানে জমিদারের পরিবারের অশান্ত আত্মারা ঘুরে বেড়ায়, ওরা কাউকে ছাড়ে না।
আমি তাদের ভয় দেখাতে চাইনি, কিন্তু আমার কৌতূহল বেড়েই চলছিল। দীপনের ঘরটা ঘেঁটে দেখছিলাম। তার বন্ধু অর্জুন এসে বলল, দীপন কিছুদিন ধরে বাগানের দিকে টান অনুভব করছিল। সে নাকি বলতো বাগানের ভেতর থেকে কেউ তাকে ডাকে। এই কথা শুনে গা ছমছম করল। হঠাৎ আমি খুঁজে পেলাম একটা পুরনো ডায়েরিতে দীপন লিখেছিল, আমি প্রতি রাত দেখি বাগানের ভেতর থেকে আলো ভেসে আসছে। শুনি কেউ ফিসফিস করে আমার নাম ধরে ডাকছে। একদিন আমি ঠিক করব, ওখানে যাব, হয়তো আমার উত্তর পেয়ে যাব। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আজ রাতে আমি যাচ্ছি, যদি আর না ফিরি জানবে আমি সেই আলোকে খুঁজতে গিয়েছিলাম। এই লেখা পড়ে শিরোদানা ঠান্ডা হয়ে গেল। দীপন কি সেই আলোকে অনুসরণ করেছিল? রাত 9টায় আমি ক্যামেরা, রেকর্ডার, টর্চ নিয়ে বেরোলাম। রতন কাকু ভয় পেয়ে বললেন, আপনি একা গেলে ফেরত পাব না। আমি জোর করলাম। কাকু শেষ পর্যন্ত সঙ্গে এলেন। তবে তিনি বললেন, বাবু, আমি বাগানের একেবারে ভেতর যাব না, সীমারেখা পেরোলে আমি থেমে যাব। আমরা বাগানের ধারে দাঁড়ালাম। চাঁদের আলো পাছের পাতায় পড়ে অদ্ভুত ছায়া তৈরি করছিল। মনে হচ্ছিল ছায়াগুলো নড়ছে। আমি পা বাড়ালাম। পেছনে রতন কাকু থেমে গেলেন। বাবু, সাবধানে। আমি প্রায় 20 ফুট ভেতরে ঢুকতেই কান পেতে শুনলাম ফিসফিসানি, যেন আমার নাম ডাকছে, সৌরভ, সৌরভ। আমি শিউরে উঠলাম। এ কণ্ঠকার, অচেনা অথচ স্পষ্ট। গাছের তলায় দাঁড়িয়ে দেখলাম সাদা পোশাক পরা এক নারী, মুখটা অদ্ভুত ঝাপসা, চুলগুলো এলেমেলো। আমি টর্চ ফেলতেই সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমার ক্যামেরা রেকর্ড করছিল। আমি সেই ভিডিও চালিয়ে দেখলাম, সত্যি মুহূর্তের জন্য ওই নারী সেখানে দাঁড়িয়েছিল। ঠিক তখনই মাটি যেন কেঁপে উঠল। কেমন এক শীতল বাতাস এসে আমাকে ঘিরে ধরল। দূরে সেই আলো দেখা গেল। আমি ভাবলাম এগিয়ে যাব, কিন্তু কেমন অদৃশ্য বাঁধন যেন আমার শরীর আটকে দিল। কষ্টে ফিরে এলাম। সারা রাত ঘুম এলো না। ভোরের দিকে অদ্ভুত স্বপ্ন দেখলাম। দেখি আমি বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি, চারপাশে সাদা পোশাকের মানুষ, তাদের চোখ নেই, মুখ নেই, কিন্তু তারা সবাই হাত বাড়িয়ে আমাকে ডাকছে। ঘুম ভেঙে ঘেমে ভিজে গেলাম। মনে হলো আমাকে সত্যিই ওরা ডাকছে। সকালেই গ্রামের লোকেরা আমাকে সাবধান করল। তারা বলল, আপনি যদি কালো বাগানের রহস্যে হাত দেন সর্বনাশ হবে। রতন কাকু জানালেন, অতীতে একবার কলকাতা থেকে কয়েকজন গবেষক এসেছিল। তারা বাগানের ভেতর শিবির করেছিল। সকালে গ্রামবাসীরা দেখতে পায় তাঁবু ফাঁকা, কিন্তু মাটিতে আঁচড়ের দাগ, রক্তের ছাপ। তারপর আর তাদের খোঁজ পাওয়া যায়নি। আমি বাগানের পাশে এক বৃদ্ধ সাধুকে পেলাম। উনি বললেন, এই বাগানের গাছগুলোর নিচে অনেক অশান্ত আত্মা আটকে আছে। এখানে জমিদার পরিবারের মানুষদের পুড়িয়ে মারা হয়েছিল। তাদের আর্তনাদ এখনও বতি রাতে শোনা যায়। সাধুর কথা শুনে আমার কৌতূহল আরও বেড়ে গেল। আমি ঠিক করলাম, এবার একা নয়, ক্যামেরাম্যান বন্ধু অনির্বাণকে ডেকে আনব। অভিযানের প্রস্তুতি। 2 দিন পর অনির্বাণ এসে পৌঁছল। আমরা ঠিক করলাম রাতে বাগানের ভেতর ক্যামেরা বসিয়ে রেকর্ড করব। ততদিনে গ্রামে নানা লোকের সঙ্গে কথা বলে নানা গল্প শুনলাম। কেউ বলল পূর্ণিমার রাতে অরণ্যের মাঝখানে শ্বেতগ্নি জ্বলে ওঠে। কেউ বলল অরণ্যের গভীরে এক অদৃশ্য পুকুর আছে, যেখানে তাকালেই মানুষ পাগল হয়ে যায়। রাতের দ্বিতীয় অভিযান। রাত 12টায় আমরা অরণ্যে ঢুকলাম। 3টে ক্যামেরা বসালাম। অনির্বাণ বলল, দোস্ত, এখানে বাতাসটাই আলাদা। আমিও অনুভব করছিলাম, ঠান্ডা বাতাস যেন কানের ভেতর গুঞ্জন করছে। ঠিক তখনই দূরে দেখা গেল এক কুয়াশার পর্দা, আর সেই পর্দার ভেতর এক মৃদু আলো। আমরা ক্যামেরা তাক করতেই আলোটা দপ করে নিভে গেল। অনির্বাণ হঠাৎ বলল, সৌরভ, কানে আওয়াজ পাচ্ছ? আমি শুনলাম, ফিরে যা, ফিরে যা। কণ্ঠটা কর্কশ, যেন মাটি ফুঁড়ে বেরোচ্ছে। আমি বললাম, এটা রেকর্ড করছি। ঠিক তখনই অনির্বাণ আমার পাশ থেকে হঠাৎ গায়েব হয়ে গেল। আমি চারদিকে তাকালাম, কাউকে দেখা যাচ্ছে না। আমি পাগলের মতো চিৎকার করলাম, অনির্বাণ! অনির্বাণের টর্চ আলো কুয়াশার ভেতর টিমটিম করছে, কিন্তু সে নিজে নেই। আমি দৌড়ে গেলাম। হঠাৎ অনুভব করলাম অদৃশ্য শক্তি আমাকে পিছনে টানছে। আমি প্রাণপণে চিৎকার করে রতন কাকুকে ডাকলাম। উনি ছুটে এসে আমাকে ধরে টেনে বের করলেন। কিন্তু অনির্বাণ কোথায়? আমার মনে হলো, যা ঘটেছিল দীপনের সঙ্গে, সেটা এবার অনির্বাণের সঙ্গেও ঘটল। অরণ্য থেকে বেরিয়ে এসে আমার বুক ধরফর করছিল। অনির্বাণের টর্চ আলোটা তখনও কুয়াশার ভেতর টিমটিম করছিল,
কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছিলাম না। রতন কাকু প্রায় কাঁদো কাঁদো গলায় বললেন, বাবু, আমি বলেছিলাম ও বাগান মানুষ খায়, এবার পুলিশ ডাকুন, আমি ভেতরে যাচ্ছি না। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, অনির্বাণের কিছু হলে আমি শান্তি পাব না, আমাকে ওকে খুঁজতে হবে। কিন্তু কাকু আমার হাত ধরে টেনে আনলেন। এই রাতটা শেষ হোক, এখন গেলে তুমিও হারিয়ে যাবে। আমরা গ্রামে ফিরে এলাম, গ্রামের মানুষদের জাগালাম। তারা সবাই ভয়ে আচ্ছন্ন, কেউ যেতে রাজি নয়, তাদের চোখ মুখে আতঙ্ক জমেছিল। ভোর হতেই আমি থানা এবং স্থানীয় পুলিশকে খবর দিলাম। পুলিশ এলো, কিন্তু তারা বাগানে ঢুকতে চায় না। ওই জায়গা অভিশপ্ত, আমরা ঢুকব না, এক পুলিশকর্মী বললেন। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু আমার বন্ধু নিখোঁজ। রতন কাকু তখন একদমে বললেন, আপনাদের আইনকানুন ওই বাগানের ভেতরে কাজ করে না, ওখানে অন্য শক্তি আছে। আমি অসহায় হয়ে পড়লাম। তখন ঠিক করলাম নিজেই কিছু করব। দীপনের ঘটনাটা অনির্বাণের ঘটনাটা হুবহু মিলে যাচ্ছে। ওর মা এসে কান্না করে বললেন, দেখলেন বাবু, বলেছিলাম না ও বাগান মানুষ ধরে নিয়ে যায়। আমি চেষ্টা করছিলাম মাথা ঠান্ডা রাখতে। সত্যি কি আছে ওই অরণ্যের ভেতরে? দীপন, গবেষক দল, আর এবার অনির্বাণ, কেউই তো আর ফেরেনি। অনির্বাণের ক্যামেরাটা আমি উদ্ধার করেছিলাম। সেটার মেমোরি কার্ড খুলে ফুটেজ দেখতে লাগলাম। ভিডিওর শুরুতে আমরা দুজন বাগানের ভেতর হাঁটছিলাম, তারপর একসময় দেখা গেল সাদা আলো। কিন্তু শেষের দিকটা ভয়ঙ্কর। ক্যামেরার লেন্সে স্পষ্ট দেখা গেল একটা সাদা ছায়ামূর্তি অনির্বাণের পিছনে দাঁড়িয়ে। তারপর ভিডিও কাঁপতে লাগল, আর হঠাৎ বন্ধ হয়ে গেল। এই দৃশ্য দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। রতন কাকু আমাকে বললেন, ওই বাগানের ভেতরেই এক ভাঙা জমিদার বাড়ির ধ্বংসাবশেষ আছে, ওখানেই সব রহস্য। আমি তথ্য জোগাড় করলাম। ব্রিটিশ আমলে নাকি এই বাড়ির জমিদার অদ্ভুত কালো জাদু করতেন। তিনি অনেককে বলি দিতেন শক্তি পাওয়ার জন্য। এক রাতে পুরো পরিবারকে অজ্ঞাত রোগে মৃত্যু গ্রাস করে। এরপর থেকেই গ্রাম ছেড়ে যায় মানুষ। আমি ঠিক করলাম অনির্বাণকে খুঁজতে হলে ওই বাড়িতেই যেতে হবে। আমি সাহসী কয়েকজন গ্রামবাসীকে রাজি করালাম। সঙ্গে এলেন দুইজন স্থানীয় যুবক, পার্থ এবং কৌশিক। তারা বলল, আমরা যাব, কিন্তু এক রাতের বেশি থাকব না। আমরা মশাল, ক্যামেরা, লাঠি নিয়ে প্রস্তুতি নিলাম। রাত 12টায় আমরা আবার কালো বাগানের ভেতর ঢুকলাম। এবার সঙ্গে 3 জন। রতন কাকু বাইরে থেকে পাহারা দিচ্ছিলেন। ভেতরের বাতাস কেমন ভারী লাগছিল, গাছের পাতাগুলো কাঁপছিল, অথচ বাতাস নেই। হঠাৎ মনে হলো কারো নিঃশ্বাস গায়ে লাগছে। আমি পিছন ফিরলাম, কেউ নেই। পার্থ বলল, ভাই, এখানে আসা ঠিক হচ্ছে তো? আমি দৃঢ় গলায় বললাম, হ্যাঁ, ওখানে জমিদার বাড়ি খুঁজে বের করতে হবে। 1 ঘন্টা পথ চলার পর আমরা একটা অদ্ভুত ভাঙা বাড়ি পেলাম। বাড়িটার দেয়াল আধা ভাঙা, দরজার দিকটা অন্ধকারে ঢাকা। কিন্তু আশ্চর্য, দরজার কাছে দাঁড়াতেই ঠান্ডা বাতাস বইতে লাগল। হঠাৎ কৌশিক চিৎকার করে উঠল, দেখেছ, ওখানে কে দাঁড়িয়ে আছে? আমরা টর্চ ফেলে দেখলাম একটা সাদা মূর্তি আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার চোখ নেই, মুখ নেই। মুহূর্তে মিলিয়ে গেল। পার্থ প্রায় কেঁপে উঠল, এটা মানুষ নয় ভাই। বাড়ির ভেতর ঢুকতেই গন্ধে নাক চ্যাপ্টা হয়ে গেল। পচা মাংসের মতো গন্ধ, দেয়ালে অদ্ভুত লাল দাগ, যেন রক্ত। কৌশিক বলল, এটা তো কালো জাদুর চিহ্ন। আমি ক্যামেরা সব রেকর্ড করছিলাম। ঠিক তখনই শুনলাম দূর থেকে অনির্বাণের গলা, সৌরভ, বাঁচাও! আমরা 3 জন চমকে উঠলাম। গলা আসছে বাড়ির পিছন দিক থেকে। আমরা পিছনের দিকে দৌড়ালাম। সেখানে একটা ভাঙা দরজা, দরজার ওপার থেকে ঠান্ডা বাতাস আসছে। আমি দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। দেখলাম একটা কালো বেদি, তার ওপরে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা। বেদির পাশে একটা পুরনো লণ্ঠন জ্বলছে। হঠাৎ বাতাসের ঝাপটায় লণ্ঠন নিভে গেল। চারদিক অন্ধকার। ঠিক তখনই আমরা সবাই শুনলাম একসাথে ফিসফিস, তোমরা ফিরবে না, কেউ ফিরবে না। আমরা আতঙ্কে টর্চ জ্বালালাম। হঠাৎ পার্থকে কেউ পিছন থেকে ঠেলে দিল। ও মাটিতে পড়ে চিৎকার করল। কৌশিক ওকে টেনে তুলল। কিন্তু আমি শপথ করে বলছি, আমি স্পষ্ট দেখলাম একটা সাদা হাত যেন মাটি থেকে বেরিয়ে এলো। মুহূর্তে মিলিয়ে গেল। আমরা ভয় পেয়ে বেরিয়ে আসতে লাগলাম। বাড়ি থেকে বেরিয়ে দেখলাম মাটিতে অদ্ভুত চিহ্ন আঁকা,
যেন আগুনে দগ্ধ হয়ে তৈরি হয়েছে। ঠিক তখন আবার অনির্বাণের গলা শুনলাম, সৌরভ, আমি এখানে। গলা আসছে জমিদার বাড়ির নিচের দিক থেকে। আমরা খুঁজে দেখলাম একটা ভাঙা সিঁড়ি নিচে নামছে। আমি কৌশিক আর পার্থকে বললাম, আমাকে নিচে নামতেই হবে, ওখানেই অনির্বাণ। তারা ভয়ে অস্থির, কিন্তু আমিও থামতে পারি না। আমরা 3 জন মশাল নিয়ে অন্ধকার গর্তের দিকে নেমে যাচ্ছি, কিন্তু আমরা জানতাম না ওই গর্তে পা রাখা মানেই এমন এক অশুভ শক্তির মুখোমুখি হওয়া যা এই পৃথিবীর নয়। জমিদার বাড়ির ভাঙা সিঁড়ি দিয়ে নিচে নামার সময় বুক কেঁপে যাচ্ছিল। মশালের আলো অন্ধকারে সামান্য পথ দেখাচ্ছিল। পাথরের সিঁড়িগুলো পিচ্ছিল, যেন বছর ধরে কেউ পা রাখেননি। নিচ থেকে এক অদ্ভুত গন্ধ ভেসে আসছিল, পচা মাংস আর স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ মিশে গা ছমছমি পরিবেশ তৈরি করছিল। পার্থ ফিসফিস করে বলল, এখানে যেন কারোর শ্বাসের শব্দ পাচ্ছি। আমি কান পেতে শুনলাম, হ্যাঁ, শ্বাসের মতো একটা শব্দ, কখনো ধীর, কখনো তীব্র। কৌশিক মশাল শক্ত করে ধরল। সৌরভ, তুমি নিশ্চিত যে অনির্বাণকে বাঁচানো সম্ভব? আমি দৃঢ় গলায় বললাম, যতক্ষণ পর্যন্ত না সত্যটা জানি আমি থামব না। অন্ধকারের সুড়ঙ্গ। সিঁড়ি শেষ হতেই দেখা গেল একটা লম্বা সুড়ঙ্গ। দেওয়ালগুলোতে পুরনো চুনকাম উঠে গেছে, মাঝে মাঝে হাতের মতো কালচে ছাপ, যেন কেউ সাহায্যের জন্য হাত রেখেছিল। সুড়ঙ্গের শেষ থেকে একটা হালকা আলো আসছিল। আমরা ধীরে ধীরে এগোলাম। হঠাৎ পায়ের নিচে কর্মর শব্দ। টর্চ ফেলে দেখি মাটিতে মানুষের হাড়। পার্থ আতঙ্কে পিছু হটল। এটা কি জায়গা ভাই? আমার গা শিউড়ে উঠল। এখানেই কি জমিদারের বলির শিকারদের ফেলে রাখা হয়েছে? আমরা কিছু দূর এগোতেই হঠাৎ শুনতে পেলাম অদ্ভুত মন্ত্রোচ্চারণ, যেন কেউ গম্ভীর কণ্ঠে বলছে, ওং ওং, মুক্তি নেই। শব্দটা চারদিকে প্রতিধ্বনি হচ্ছিল। আমরা থেমে গেলাম। মশালের আলোতে গা ছমছমে ছায়া পড়ল। ঠিক তখনই পেছন থেকে কারোর হাত আমার কাঁধে ছুঁল। আমি ঘুরে দেখি কেউ নেই। পার্থ ভয়ে বলল, সৌরভ, চলো ফিরে যাই, এটা মানবীয় কিছু নয়। আমি বললাম, না, অনির্বাণকে ফেলে যেতে পারি না। সুড়ঙ্গের শেষে আমরা একটা গুহার মতো জায়গা পেলাম। ভেতরে মৃদু আলো জ্বলছে। আলোটা আসছে পুরনো একটা লণ্ঠন ফেকে। গুহার মাঝখানে কালো পাথরের বেদি, বেদির চারপাশে ছড়িয়ে আছে হাড়গোড়। ঠিক তখনই দেখলাম বেদির পাশে বসে আছে এক সাদা ছায়ামূর্তি। সে ধীরে ধীরে মাথা তুলল। মুখে চোখ নেই, কিন্তু ফাঁকা গর্ত থেকে লাল আভা বেরোচ্ছে। কৌশিক টর্চ ফেলতেই মূর্তিটা গর্জন করে মিলিয়ে গেল। গুহা কেঁপে উঠল। আমরা গুহার একপাশে একটা ছেঁড়া ব্যাগ পেলাম। ব্যাগটা অনির্বাণের। ভেতরে তার ক্যামেরার লেন্স আর কিছু পোশাক। পার্থ ফিসফিস করে বলল, তাহলে ও এখানে এসেছে। আমি ব্যাগটা হাতে নিতেই দূর থেকে অনির্বাণের কণ্ঠ ভেসে উঠল, সৌরভ, আমি এখানে। গলা আসছে গুহার আরও ভেতর থেকে। আমরা মশাল নিয়ে এগোলাম। গুহার ভেতরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে গেল। আমরা চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবে খোলা গেল না। হঠাৎ আলো নিভে গেল, চারদিক ঘন অন্ধকার। তখন কানে এলো এক শীতাল ফিসফিসানি, তোমরা কেন এসেছ? তোমাদের ফিরতে দেওয়া হবে না। আমি চিৎকার করে বললাম, আমরা বন্ধুকে খুঁজতে এসেছি, তাকে ফেরত দাও। ফিসফিসানি আরও কর্কশ হল, যে এখানে আসে সে আর যায় না। এই বাগানের আত্মারা ক্ষুধার্ত। দুঃস্বপ্নের মতো আক্রমণ। হঠাৎ বাতাসের ঝাপটা মশাল নিভিয়ে দিল। আমরা অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিলাম না। কেউ আমার কানের কাছে ফুঁ দিল, গলায় শীতল হাতের স্পর্শ লাগল। আমি ছটফট করতে লাগলাম। পার্থ চিৎকার করল, কেউ আমার পা ধরে টানছে। আমি হাতরে লাঠি দিয়ে চারপাশে আঘাত করলাম। একটা ভয়ঙ্কর চিৎকার শোনা গেল, যেন পাথরের দেওয়াল ফেটে যাচ্ছে। হঠাৎ দেওয়ালের এক অংশ সরতে লাগল। আমরা দৌড়ে ভেতরে ঢুকলাম। ভেতরে অদ্ভুত কক্ষ, চারপাশে মোমবাতি জ্বলছে। মেঝেতে শুয়ে আছে অনির্বাণ, চোখ বন্ধ, শরীর জড়ানো সাদা কাপড়ে। আমি ছুটে গেলাম, অনির্বাণ, তুই ঠিক আছিস? সে আস্তে চোখ খুলল, সৌরভ, ওরা আমাকে ছাড়বে না। ঠিক তখনই চারপাশে অদ্ভুত ছায়ামূর্তি ভেসে উঠল। তারা আমাদের ঘিরে ধরল। একটি ছায়ামূর্তি গম্ভীর কণ্ঠে বলল, আমাদের মুক্তি দাও, নইলে তোমরাও এখানেই আটকে যাবে। আমি অবাক, মুক্তি কিভাবে? তারা একসাথে বলল, জমিদারের পাপের প্রতিশোধ পূর্ণ না হওয়া পর্যন্ত এই অরণ্য অভিশপ্ত। আমরা অনির্বাণকে বাঁচিয়ে গুহা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম, কিন্তু গুহার দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল। মনে হলো আমাদের ভাগ্যও সেই অশুভ ছায়াদের হাতে। আমি জানি না কিভাবে বেরোব। একমাত্র পথ অভিশাপের রহস্য ভেদ করা। গুহার দরজা বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের বুকের ভেতর আতঙ্ক জমে উঠেছিল। অনির্বাণকে টেনে কোণে বসালাম। তার মুখ ফ্যাকাশে, ঠোঁট শুকিয়ে গেছে। পার্থ কাঁপা গলায় বলল, আমরা এখান থেকে বের হব কিভাবে? কৌশিক বলল,
এই জায়গাটা যেন জীবন্ত কবলখানা। আমি তখনও সেই ছায়ামূর্তিদের কথা ভাবছিলাম। তারা বলেছিল, জমিদারের পাপের প্রতিশোধ পূর্ণ না হওয়া পর্যন্ত এই অরণ্য অভিশপ্ত। এর মানে কি? আমাদের ওই জমিদারের আত্মাদের মুক্তি দিতে হবে? গুহার এক কোণে একটা ভাঙা কাঠের বাক্স পেলাম। তার মধ্যে পুরনো দলিলপত্র আর এক টুকরো ডায়েরি। ডায়েরি খুলতেই দেখা গেল জমিদারের শেষ লেখা। আমি অসুর শক্তির সঙ্গে চুক্তি করেছি। আমার পরিবারকে আমি বলে দিচ্ছি, কেউ যদি এই বেদি ভাঙতে সাহস করে তবে আমি তার রক্তে স্নান করব। এই লাইন পড়ে গা শিউড়ে উঠল। আমি সিদ্ধান্ত নিলাম, ওই কালো পাথরের বেদিটা ভাঙতেই হবে। আমরা তিনজন লাঠি দিয়ে বেদি আঘাত করতে লাগলাম। প্রথমে কিছুই হল না, কিন্তু মন্ত্রপাঠের মতো আওয়াজ গুহায় গমগম করতে লাগল। হঠাৎ মশাল নিজের থেকে নিভে গেল। তখন আমি চিৎকার করে উঠলাম, তোমাদের মুক্তি চাই, তোমাদের অভিশাপ শেষ হোক। আমরা প্রাণপণে বেদি আঘাত করলাম। কয়েকবার আঘাত করার পর বেদি ফেটে গেল। সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর আর্তনাদ শোনা গেল। মনে হলো শত শত আত্মা একসাথে চিৎকার করছে। বেদি ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সাদা ধোঁয়ার মতো কিছু বেরিয়ে এলো। ধীরে ধীরে সেই ধোঁয়া মানবাকৃতির ছায়া নিল। তারা শান্ত গলায় বলল, আমরা মুক্তি পেলাম, ধন্যবাদ। তারপর তারা মিলিয়ে গেল। গুহার দরজা নিজের থেকে খুলে গেল। আমরা অনির্বাণকে নিয়ে গুহা থেকে বেরোলাম, কিন্তু অরণ্য তখনও কেমন অদ্ভুত লাগছিল। চারপাশের গাছগুলো কাঁপছিল। হঠাৎ মনে হলো কেউ পেছন থেকে আসছে। আমি পিছন ফিরতেই দেখি এক ভয়ঙ্কর মুখহীন মূর্তি আমাদের দিকে ছুটে আসছে। আমি মশাল তুলে চিৎকার করলাম। পার্থ আর কৌশিক একসাথে লাঠি চালালো। মূর্তিটা অদৃশ্য হয়ে গেল। রাতভর সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর ভোরের আলো দেখা গেল। আমরা হাঁপাতে হাঁপাতে কালো বাগান পেরিয়ে গ্রামে ফিরলাম। গ্রামবাসীরা আমাদের দেখে অবাক। রতন কাকু কাঁদো কাঁদো গলায় বললেন, তোমরা জীবিত ফিরেছ, এটা অলৌকিক। গ্রামে ফিরে আমরা জানতে পারলাম দীপনের দেহ বাগানের গাছতলায় পাওয়া গেছে। ওর শরীর অক্ষতেও, কিন্তু চোখে এক অদ্ভুত ভয়ের ছাপ। রতন কাকু বললেন, ওর আত্মা হয়তো মুক্তি পেল। এরপর থেকে কালো বাগানের ভয়ঙ্কর কান্নার শোনা যায় না। গ্রামের মানুষ বলল, আপনারা অভিশাপ ভেঙেছেন। আমাদের মনে হল জমিদারের পাপ মুক্তির সঙ্গে সঙ্গে ওই আত্মারা শান্তি পেয়েছে। 1 সপ্তাহ পর আমরা কলকাতায় ফিরলাম। অনির্বাণ ধীরে ধীরে সুস্থ হল। সে বলল, সৌরভ, ওখানে যে জগৎ আছে সেটা এই পৃথিবীর নয়। আমি এখনও সেই সাদা ছায়াদের স্বপ্ন দেখি। আমিও মাঝে মাঝে ঘুমের মধ্যে শুনি কালো বাগানের ফিসফিসানি, যেন আমাকে আবার ডাকছে। এই ঘটনা নিয়ে আমি রিপোর্ট লিখলাম, কিন্তু গল্পের শেষ লাইনটা আমার মনে গেঁথে গেল। অভিশাপ ভাঙলেও কালো বাগানের রহস্য পুরো শেষ হয়নি। হয়তো কোনো এক অদৃশ্য রাতে আবার কিছু ঘটবে।